হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। আহা কি আনন্দ, আহা কি আনন্দ, আকাশে সূর্য নিচে মাটি। আহা কি আনন্দ, আহা কি আনন্দ, আহা কি আনন্দ। আরে ও গোপাল দাদা, গোপাল দাদা, এই সকাল সকাল কি আবার পিছু ডাকলো? আরে আমি গো আমি। আমি তো আমি নামে কাউকে চিনি না। আর তুমি একটু পেছন ফিরে তাকাও তো। আমি তো সামনে যাচ্ছি, পেছনে তাকাবো কেন? ঠিক আছে, তাহলে আমি তোমার সামনে আসছি। আরে দৌড়াচ্ছ কেন? হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও, নইলে কিন্তু আমি মহারাজের কাছে যাব। হ্যাঁ, ও ভোলা তুমি? আরে আগে বলবে তো, আমি করছিলে কেন? একদম কথা ঘোরাবে না গোপাল দাদা। এবার বলো কি বলছি। দেখো, আমি তোমাকে আগের বছর 50 মোহর ধার দিয়েছিলাম। এ কি, তোমার তো মিষ্টির দোকান, ধার দিলে তো লোকে ছুরি কাঁচি ধার দেয়, আর তুমি মোহরে ধার দেওয়ার ব্যবসা শুরু করেছো কবে থেকে বলো দেখি? আবার কথা ঘোরানো শুরু করেছো? হ্যাঁ, আমি এবার কিন্তু সত্যি মহারাজের কাছে যাব। আরে মজা করছি তো। আরে বারবার আমাদের মধ্যে মহারাজকে টেনে আনার কি দরকার বলো তো? সে না হয় টানলাম, তবে তুমি ওই আমার 50 মোহর সুদ সহ কবে ফেরত দেবে বলো তো? আর কিন্তু তোমার হাতে ওই 1 সপ্তাহ সময় আছে। হ্যাঁ, 1 সপ্তাহ মানে কতদিন ভাই? 7 দিন, 7 দিন। 7 দিন? আচ্ছা 7 দিন মানে কত ঘন্টা? 24 গুণ 7, মোট ওই 168 ঘন্টা। ও, অনেক সময় আছে। দেখো গোপাল দাদা, তোমার সাথে কিন্তু আমার ওই কাগজে কলমে লিখিত পড়িত আছে। হ্যাঁ, যদি ওই সময়ের মধ্যে তুমি আমার কাছ থেকে নেওয়া ওই অর্থ আমাকে ফেরত না দিতে পারো, তাহলে কিন্তু তোমার ওই বাড়ি ঘর সব আমার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। এখন রাজসভায় যাই, 168 ঘন্টা পেরিয়ে গেলে চলে এসো, কেমন? বেশ, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, তখন আর কিন্তু কোনো চালাকি করতে যাবে না, আমি সোজা মহারাজকে বলে দেবো। ঠিক আছে ঠিক আছে। দেখুন মহারাজ, নিজের চোখেই দেখুন, সবাই হাজির, শুধু গোপাল ধা। সত্যি গোপাল ইদানিং আবার দেরি করে আসা শুরু করেছে। ওকে আচ্ছা করে ধোলাই দিন, তাহলেই চলে আসবে। কাজের কাজ তো কিছু করে না, শুধু বসে থাকে, তাতেও এই। যা বলেছেন মন্ত্রী মশাই। আমার মতে গোপালকে রাজসভাতেই বেঁধে রাখুন, তাহলে আর বাড়িতে যেতেও হবে না, আর দেরি করে আসবেও না। রোজ রোজ গোপাল করে রাজসভায় আসতে দেরি, তাই এবার তার পায়ে পড়াতে হবে বেড়ি। এই তো মহারাজ চলে এসেছি। আর বলবেন না, রাস্তায় ভোলা ময়রা চেপে ধরছিল। থাক, আর অজুহাত দিতে হবে না। নেহাত ভাগ্যের জোরে এই রাজসভার চাকরিটা পেয়েছিল। হ্যাঁ, মহারাজ ভালো মানুষ, তাই তোমাকে পুষছেন। আচ্ছা আপনি কি বলতে চাইছেন কি? আমি বলতে চাইছি যে মহারাজ যদি তাড়িয়ে দেন, তাহলে তোমার কি কিছু করে খাওয়ার যোগ্যতা আছে গোপাল? আপনার নিজের যোগ্যতা আছে? আছে বলেই মুখ ফুলিয়ে বলছি। হ্যাঁ, মন্ত্রী এটা একটা ভালো প্রসঙ্গ তুলেছে। আমার রাজসভার সকল সভাসদদের বলছি, যদি কোনো কারণে তোমাদের চাকরি চলে যায়, তাহলে তোমরা কি করবে একবার ভেবে দেখেছো? না মহারাজ, ভাবনাটা আমি সঠিক সময় কাজে লাগাই, ওই অকারণে ভেবে মাথা খারাপ করতে চাই না। হ্যাঁ, আহা, রাজসভার চাকরিটা তো তোমাদের পেশা। এই পেশার বাইরে তোমরা কে কি করতে পারবে? দেখুন মহারাজ, আমি তো ভেবেই দেখেছি যে যদি রাজসভার চাকরি না থাকতো, তাহলে আমি ব্যবসা করতাম। আমি মহারাজ যদি বিজ্ঞানী না হতাম, তাহলে শিক্ষা দান করতাম। আমি তো ছবি আঁকতাম, কলম না থাকলে আমি তুলি ধরবো। আমি কামারশালায় কাজ করতাম। আমার তো ছোটবেলায় মূর্তি বানানোর শখ ছিল, আমি মৃৎশিল্পের কাজ করতাম। কি গোপাল, এবার তুমি বলো। সবাই তো কিছু না কিছু বিকল্প ভাবনা চিন্তা করে রেখেছে। দেখুন মহারাজ, অনেক ভেবে দেখলাম আমার কাজ তো ভাড়ামো, তাই আমি লোক হাসিয়েই পয়সা রোজগার করব। আর বিশেষ কোনো গুণ তো আমার মধ্যে খুঁজে পাচ্ছি না মহারাজ। বেশ, আমি একটা ছোট্ট পরীক্ষা নেব। আজকের পর থেকে আগামী 7 দিন
আর এই 7 দিন তোমরা তোমাদের যা মন চায় সেটা করে রোজগার করবে। আমি তো খেতে ভালোবাসি। তাহলে খাবে। গোপাল হয় মুখ খুলে থাকে, নইলে চোখ বন্ধ করে। ও শুধু দুটো কাজই ভালো করতে পারে। আর 7ম দিনের শেষে বিচার হবে কে কত রোজগার করেছে। যার রোজগার সবচেয়ে বেশি হবে তাকে আমি দেব 100 মোহর উপহার। আর মহারাজ, যে সবচেয়ে কম রোজগার করবে তার বেতন থেকে আগামী 10 মাস 10 মোহর করে কাটা হবে। কি রাজি তো? হ্যাঁ, রাজি রাজি। আমি জানি যে গোপাল ফুটো করিও রোজগার করতে পারবে না, তাই গোপালই হারবে। বেশ, আর যদি অন্য কেউ হারে? তাহলে আমি নিজের বেতন থেকে তাকে আগামী 10 মাস 10 মোহর করে দেব। ব্যাস, এবার তোমরা কাজে লেগে পড়ো। কি গিন্নি, আজকেও নিরামিষ? হ্যাঁ, আজকেও নিরামিষ খেতে হয়। হ্যাঁ, রোজই তো কিছু না কিছু একটা লেগে আছে তোমার। আমাদের পুরো শরীরটাই তো আমিষ। হ্যাঁ, তাহলে আমিষ খেতে বাধা কিসের বলো দেখি? বেশি তর্ক করতে হবে না বাপু, তা তোমাকে ডিম বানিয়ে দেবো। হ্যাঁ, না, আমি মানুষই। ঠিক আছে গিন্নি। আরে তোমাকে ডিম বানাবো বলেছি নাকি? আমি বললাম তোমার জন্য ডিম বানিয়ে দেবো। জন্যটা তো বলনি তখন। আরে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এখন কদিন শুধু খাবো আর ঘুমাবো। 7 দিন ছুটি। ছুটি মানে? সেসব পরে বলবো গিন্নি। যাও গিয়ে ডিম সেদ্ধ বসাও। আরে করছোটা কি? বাড়িতে যা মোহর আছে সব তুলে কোথায় নিয়ে যাচ্ছ? আড়ত বাজারে। কেন কেন? তুমি আড়তে গিয়ে কি করবে? আড়তটাই কিনে নেব। কেন? তাহলে খোলা বাজারের সব ব্যবসায়ী আমার কাছে আসতে বাধ্য হবে, আর আমি ভালো মুনাফা রেখে সব বিক্রি করব। কি রাজবাড়ি সুখে চাকরি ছেড়ে দিলে নাকি? না না না, এখন 1 সপ্তাহ ব্যবসা করে মহারাজের কাছে আমার যোগ্যতা প্রমাণ করব। সব পরে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আমি আপনাকে সব শিখিয়ে দেব। তাহলে ভাই ওই আগামীকাল সকাল থেকে কাজে লেগে পড়বো, কেমন? তাহলে বুঝতে পারলেন তো যে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, কবিতা লেখা যেমন আমার পেশা, তেমনি চিত্রশিল্প আমার নেশা। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আশা করি খুব সুন্দর ছবি আঁকবেন। আপনি 1 সপ্তাহ পর এই মন্দির চিনতেই পারবেন না। এই নিন আপনার জন্য 50 মোহর অগ্রিম। মন্দিরের চিত্রকলা শেষ হয়ে গেলে আরো 50 মোহর দেব, ঠিক আছে? বেশ। এই হাত চালা, হাত চালা। হাত পা সবই তো চালাচ্ছি মন্ত্রী মশাই। আপনি এত শাকসবজি আনাজ দিয়ে করবেনটা কি? আমি এখন 7 দিন কৃষ্ণনগরের বাজার নিয়ন্ত্রণ করব, তাই সব জিনিসপত্র আড়ত থেকে আমি নিজেই কিনে নিয়েছি। এবার সাধারণ বাজারের দোকানদাররা আপনার কাছে আসবে। কাল সকাল থেকে শুধু মোহর গুনবো। আরে এত বেলা হয়ে গেল, আর কত পড়ে পড়ে তুমি ঘুমোবে? এত লম্বা ছুটি পেয়েছি, এখন তো বিশ্রাম নিতেই হবে গিন্নি। কিন্তু পুকুর ঘাটে গিয়ে তো আমি অন্য কথা শুনলাম। তুমি আবার কি শুনেছো? তোমাদের মহারাজ নাকি বলেছেন আগামী 1 সপ্তাহ তোমরা সকল সভাসদেরা ওই সকল সভাসদেরা নিজের ইচ্ছে মতো কাজ করে রোজগার করব। আমার কাজ তো ভাড়ামো করা, তাই ভাড়ামোর সুযোগ এলে সেটাই করব। কিন্তু যদি সুযোগ না আসে, তাছাড়া যার রোজগার সবচেয়ে কম হবে তার তো বেতন থেকে 100 মোহর কাটা হবে গো। এই খবরও পেয়ে গেছো? বাবা, পুকুর ঘাট না পরনিন্দা পরচর্চা কেন্দ্র? হ্যাঁ, ওসব বাজে কথা বাদ দিয়ে কোনো কাজ শুরু করো, কাজ শুরু করো। এরকম গা এলিয়ে শুয়ে থাকলে ভগবান এসে তোমাকে পয়সা দিয়ে যাবে না গো। গোপাল দাদা, ও গোপাল দাদা,
বলছি গোপাল দাদা, কি খবর গো? এই তো গতকাল তোমার সাথে কথা হলো, আজ একেবারে বাড়িতেই চলে এসেছো। তোমার যা হালচাল তাতে তো মনে হচ্ছে ওই কদিন পরে বাড়িটা আমারই হবে। আর সেই আশাতেই বসে থাকো। এই ভোলাময়রা এসেছে কেন গো? এসব কি বলছে? মা ঠাকুরুন, আপনার কাছে আর কি লুকাবো? বহুদিন আগে গোপাল দাদা আমার কাছে 50 মোহর ধার নিয়েছিল। সেই ধারের থেকে 5 মোহরা এখনো আমাকে শোধ করেনি। সে কি? হ্যাঁ, শর্ত অনুযায়ী যদি গোপাল দাদা আগামী ওই 6 দিনের মধ্যে ধার না শোধ করতে পারে, তাহলে এই বাড়ি আমার হয়ে যাবে। তুমি আমাকে এত বড় কথা লুকিয়ে রেখেছো? না, আমি বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি আর কি। এবার আপনি দেখুন গিন্দিমা কি করবেন। ভিটে মাটি ছেড়ে কোথায় গিয়ে উঠবেন দেখুন। ইগো, এতেও তোমার হুঁশ হয় না? ধুর, এই অযথা চিন্তা করো না তো, কিছু না কিছু একটা হয়ে যাবে। বাবা পণ্ডিত মশাই, আপনি তো এর মধ্যেই কাজ শিখে গেছেন। আমি তো ছোট থেকেই মাটির পুতুল বানাতে ভালোবাসতাম। বিভিন্ন দেবদেবীর মূর্তি নিজেই বানাতাম, তারপর পুজো করতাম। আমার পরম সৌভাগ্য, আপনার মতন পণ্ডিত মানুষ আমার কুমোর শালায় কাজ করছেন। কোনো কাজই তো ছোট নয়। সত্যি সভাকবি মশাই, আপনার তুলিতে জাদু আছে। কি সুন্দর কারুকার্য। সবই আমার মা বাবার দান। আমার বাবা খুব বড় চিত্রশিল্পী ছিলেন, উনি হাতে ধরে আমাকে ছবি আঁকা শিখিয়েছেন। বাহ বাহ বাবা। এই যে পুটি, আজকে তো একটা মজার জিনিস শেখাবো। কি জিনিস? নয়ের নামটা তো তোরা পড়েছিস? হ্যাঁ। বল তো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36। ঠিক আছে ঠিক আছে, এবার থাম। পুরো মুখস্থ। সে তো বুঝতেই পারছি। এবার মজার জিনিসটা দেখ। 9 কে 9, 9 দুগুণে 18, 18 মানে কি? 1 10 8। হ্যাঁ, এবার 1-এর সাথে 8 যোগ কর, কত হয়? 9। 3 9 কত? 27। 2-এর সাথে 7 যোগ করলে কত হয়? 9। 36-এর 3-এর সঙ্গে 6 জুড়লে 9। আরে বাস, দারুণ তো। হ্যাঁ হ্যাঁ। সত্যি বিজ্ঞানী মশাই, আপনি কি সুন্দরভাবে পড়া বোঝান। এটা তো আমার নেশা। বলছি, তুমি তো দিব্যি বাড়িতে বসেই আছো, কিছুই তো করছো না। সত্যি বলো তো, তুমি ভাড়ামো ছাড়া আর কি কিছু করতে পারো? এই আদেশ করতে পারি। গেনি, একটু তরকারি দাও তো, জলের ঘটিটা দাও না। যত সব। আচ্ছা, সত্যি তো ভাড় না হলে আমি কি হতাম? আমি কুমোর হতাম। মাটির কাজ শুনেছি খুব সোজা, যাই কুমোর পাড়া যাই। আমার কি সৌভাগ্য, রাজসভার 2 সভাসদ আমার সঙ্গে কাজ করছে। আচ্ছা, এইভাবে ঘোরাবো? এই যা, হলো না। এটা কি মুড়ির মোয়া নাকি? দাও, আমাকে করতে দাও, তুমি অন্য কিছু করো। বলো গোপাল দাদা, কি দেবো? মুড়ির মোয়া, তিলের নাড়ু? আমি কিনবো না গো, বানাবো। হ্যাঁ, কি বানাবে? ওই মুড়ির মোয়া। কদিনের জন্য আমার একটা কাজ দরকার, বুঝলে? তা বেশ, তাহলে এসো, এই পিছনেই আমার কারখানা, গুড় মুড়ি সব রাখা আছে, বানাও। এই দেখো, এই যে গুড়ের হাঁড়ি আর ওই যে মুড়ির বস্তা, এবারে বানাও। বেশ, আমি তবে সামনে দোকানটা সামলাই। কিসের আওয়াজ হলো? আরে আরে আরে, এ কি করলে গোপাল দাদা? আর বলো না, ওই গুড়টা ঢালতে গিয়ে হাঁড়িটা হাত ফসকে পড়ে গেল। এই তুমি যাও তো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যত সব বিপদ বাড়ানো।
হবে না। হ্যাঁ, সত্যি তো আমার দ্বারা যে কিছুই হবে না গিন্নি। তাহলে তুমি করবেটা কি? এমন করে বলো না গিন্নি, সবারই খারাপ সময় যায়। আর খারাপ ভালো, যে সামান্য মুড়ির মোয়া বানাতে পারে না তার মুখে এসব মানায় না, মানায় না। এদিকে বাজারে সবজির দাম হু হু করে বেড়ে গেছে। তাই নাকি? বলি তুমি জানবে কি করে? কদিন তো শুয়ে বসে আছো, আমি তো বাজার দোকান করি। মন্ত্রী মশাই এখন আড়ত সামলাচ্ছেন আর সাধারণ বিক্রেতাদের চড়া দামে বিক্রি করছেন। হ্যাঁ, ও বেটা জীবনে শোধরাবে না। উনি তো তাও ছলে বলে রোজগার করছেন গো। আর তাছাড়া অনেকে পথে গান শুনিয়েও রোজগার করেন, সেটাও তো তুমি পারবে না। হ্যাঁ, এই তো পেয়েছি। 6 দিনের মাথায় তো রাজসভায় একটা বৈঠক হবে, সেদিনই আসল মজা জমবে। কিসের মজা গো? হ্যাঁ, সেটা সেদিনই বুঝতে পারবে। তারপর বলো, আজ তো ষষ্ঠ দিন, আজ অবধি তোমরা কে কত কত রোজগার করেছো? মহারাজ, আমি এখনো অবধি 200 মোহর। বাহ বাহ বাহ! আমি মহারাজ 15 মোহর। হ্যাঁ, আমি 5 মোহর। বিভিন্ন বাড়িতে বাচ্চাদের পড়াচ্ছি, শিক্ষাদান করছি দিনরাত। সেনাপতি, আমি 10 মোহর পেয়েছি, আরো পাবো। আমি 50 মোহর অগ্রিম পেয়েছি, আরো পাবো আগামীকাল। বাহ বাহ বাহ! সবাই তো ভালোই রোজগার করেছো। আর গোপাল, তুমি বলো। মহারাজ, আমি এখনো অবধি কোনো রোজগার শুরু করিনি। আমি আগেই বলেছিলাম গোপাল একটা কানা করিও রোজগার করতে পারবে না। আসলে মহারাজ, আমি আজ সকালেই আমার প্রতিভা খুঁজে পেলাম। তোমার আবার কি প্রতিভা? আমি ভালো গান গাইতে পারি মহারাজ। আমার ছোট্টবেলার ইচ্ছে ছিল আমি রুদ্ধদ্বার সভা করব, গান গাইবো, আর দর্শক বা শ্রোতারা আমার গান শুনে আমাকে পয়সা দেবে। বাহ বাহ বাহ! তা শোনালে না কেন? আমি চাই আপনারা সবাই আমার বাড়িতে আসুন, আমার গান শুনুন। এই না 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 না, তোমার গান শুনে অর্থ ব্যয় করতে পারবো না গোপাল। যদি শোনাতে হয় তো বিনামূল্যে শোনাও। তুমি ভেবেছো কায়দা করে গান শুনিয়ে রোজগার করবে? সেসব চালাকি কিন্তু চলবে না। না মহারাজ, আমার গান শুনতে আসার জন্য একটা কানা করিও খরচ করতে হবে না। আমি বিনা পারিশ্রমিকে গান শোনাবো। বেশ, তাহলে কবে শোনাবে বলো? এখনই চলুন, শুভস্য শীঘ্রম। আবার যেতে হবে কেন? এখনই শোনাও। আমার আবার নিজের বাড়ি ছাড়া প্রতিভা বিকশিত হয় না। বেশ তো, এই কদিন টানা কাজ করেছি, তোমার গান শুনে মনটা যদি ফুরফুরে হয়ে যায় ভালো তো। চলো গোপাল। আসুন আসুন, সবাই ভিতরে আসুন। আসন পাতা আছে, সবাই বসুন। নাও, এবার গান শুরু করো। দাঁড়ান মহারাজ, আমার গান আমি বাইরের লোককে শোনাতে চাই না। কু কু বাবা, আবার কোকিলের মতন আওয়াজ করছে। কু। নাও নাও, শুরু করো। ওরে বাবা রে বাবা! আরে এত চিৎকার করছো কেন? থামো থামো থামো! এটা ভালো লাগছে না? অন্য গান শোনাচ্ছি তাহলে। আকাশে মেঘে বাতাসে বায়ু, জ্যোতিষী বলেছে আমার 100 বছর আয়ু। আরে থামো থামো! আরে কান ঝালাপালা হয়ে গেল। না, থামতে আমি পারবো না, গান শুনতেই হবে। ওরে ওরে বাবা রে বাবা, এই কানে তালা লেগে গেল, আমি পালাই। পালাতে পারবেন না, বাইরেও তালা দেওয়া আছে। বাইরে তালা খুলতে বলো। বাইরে বেরোতে হলে প্রত্যেককে 100 মোহর দিতে হবে। আমরা তো আগেই বলে দিয়েছি, তোমার গান শোনার জন্য কোনো পয়সা দিতে পারবো না। এটা তো গান শোনার জন্যে নয়, বাইরে যাওয়ার জন্যে। আমার গান শুনতে আসার জন্যে কোনো অর্থ লাগে না। গান শুনে বাইরে বেরোতে গেলে অর্থ লাগবে, জনপ্রতি 100 মোহর মাত্র। কি জ্বালাতন! হয় দিন, নইলে আবার শুরু করছি। থামো
থামো আপনারা কি সবাই দেবেন না এখানেই থাকবেন? এই আমার কাছে এখন 50 মতন মোহর আছে। আমার কাছে 5 মোহর আছে। সে আমি লোক পাঠাচ্ছি আপনাদের সবার বাড়িতে, পুরো অর্থ পাবো, তারপর সবাইকে ছাড়বো। আচ্ছা এটা কি ঠিক করলে গোপাল? দেখুন মহারাজ, আমি কথা নিয়ে খেলি। সব সভাসদেরা 6 দিন খেটে যা না রোজগার করেছে, আমি শুধু বুদ্ধির জোরে আর ভাড়ামো করে ঘন্টা খানিকের মধ্যে তার থেকে বেশি রোজগার করে নিলাম। যদিও এখনো একদিন সময় আছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। মন্ত্রী মশাই, যে সবচেয়ে কম রোজগার করবে আপনাকে কিন্তু তাকে আগামী 10 মাস 10 মোহর করে দিতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, এরকমই তো তুমি মুখ বড় করে বলেছিলে। গিন্নি কই গো, ভোলাকে ডেকে আনো, ওর ধার আজকেই শোধ করে দেব। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ আমরাও যাচ্ছি। গোপাল, কালকে রাজসভায় এসে তোমার পুরস্কারের অর্থটাও নিয়ে যেও। সে তো নিশ্চয়ই।